পরিচালনার মূল দলিল, আমার লেখা বোঝা যায় কিনা? আমার লেখা কিন্তু অত ভালো না। মূল দলিল ও সর্বোচ্চ আইন। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল ও সর্বোচ্চ আইন। এক কথায় আমাদের বাংলাদেশের সংবিধান হলো মানুষ কর্তৃক তৈরি করা কিছু নিয়ম কানুন, বিধিবিধান। কতগুলি নিয়ম রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি বিধিবিধান। এটা হলো তোমার রাষ্ট্রের সর্বোচ্চ দলিল ও সর্বোচ্চ আইন। তাহলে এখন আইন কি? এই সংবিধানের মধ্যে আছে কি? কতগুলি আইন আছে না? এখন দেখো একসাথে আইনের সংজ্ঞা পড়া হোক, আর যুক্তির পরীক্ষা মাঝে মাঝে সেটাও পড়া হোক। আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশে আইন। জন অস্টিন। অনেক আইনের সংজ্ঞা, আইনের সংজ্ঞা কিন্তু অনেকজন অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। এই জন অস্টিন উক্তিটা বেশি গুরুত্বপূর্ণ। সার্বভৌম কর্তৃপক্ষের আদেশেই হচ্ছে আইন। সার্বভৌম কর্তৃপক্ষ। এখন যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে তুমি বিচার করতে যাও, তাহলে কিন্তু এটা একদম মুনাফিকি কথা। রাষ্ট্রের সার্বভৌম বলতে পারি আমরা বলি কি? জনগণ। আসলে যদি ইসলামিকের ওই দৃষ্টিতে তাহলে কে? আল্লাহ, তাই না? এখন যেহেতু আমার পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষা আসবে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশে আইন, উক্তিটি কার? জন অস্টিনের বিখ্যাত উক্তি। তুমি আর্টসের স্টুডেন্ট, যতদিন পর্যন্ত আর্টসের পরীক্ষা দিবা, অনার্স মাস্টার, ইংলিশ অনার্স করো, এই উক্তি পড়ে যাওয়া লাগে। এই উক্তি পড়া লাগে অনার্সের ইংলিশ পড়তে গিয়েও। তোমার এই সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন। এখন দেখো সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কার? সরকারের না? এখন সরকার কি করে? ওই লিখিত সংবিধানের বাইরে মাঝে মাঝে কিন্তু সংবিধান আদেশ জারি করতে পারে রাষ্ট্রপতিকে দিয়ে। বিশেষ প্রয়োজনে সংবিধানে নাই, এখন কি সরকার বসে থাকো? সরকার যে নির্দেশনা জারি করবে, রাষ্ট্রপতি যে নির্দেশনা জারি করবে, এটাকে বলা হয় অধ্যাদেশ। ওইটাই পরবর্তীতে আইনে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা আছে। এই যে মুখরুদ্দিন সরকারের কথা তোমাদের মনে আছে কিনা? 111 ওই সময় 125টা অধ্যাদেশ জারি করেছিল রাষ্ট্রপতি। কারণ সেনা, তখন তো বলা যায় সেনা শাসকই, তত্ত্বাবধায়কের আদলে সেনা শাসক। যখন এই সেনাবাহিনী রাষ্ট্রের ক্ষমতা প্রত্যক্ষ অপরোক্ষ যেভাবেই নেই, তখন রাষ্ট্রের সংবিধানটা বলবৎ থাকে না। তখন তারা মুখ দিয়ে যা বলবে, যা কাগজে কলমে লিখে আদেশ জারি করবে, ওইটাই আইন। ওইটা দেখো রাষ্ট্রপতিকে দিয়া অধ্যাদেশ জারির মাধ্যমে সেনাবাহিনী কাজ করছেন মঈনুল আহমেদ। করার ফলে এটা কি করবো? পরবর্তী সরকারের সামরিক সরকার ক্ষমতা আসার পরে অধ্যাদেশ কয়েকটা বাতিল করে আমার 116টা সম্মত পাশ করে দিতে আইনে পরিণত হয়ে গেছে। এখন রাষ্ট্র পরিচালনার জন্য যারা কর্তৃপক্ষ থাকেন, অনেক সময় তুমি দেখবা যে শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলি, এই করোনা আসবে, এটা কি সংবিধানে লেখা আছে? স্কুল কলেজ বন্ধ হয়ে সংবিধানে লেখা আছে? নাই। কিন্তু আমাদের ক্ষমতার অল ইন অল কে? প্রাইম মিনিস্টার, অন্যান্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যতই বক বক করুক, লাস্ট পর্যন্ত শেখ হাসিনার অর্ডার ছাড়া স্কুল কলেজ খুলে নেয়। এই আদেশটাই হলো তোমার আইন। এখন দেখো আইন সংবিধান প্রধানত দুই প্রকার। সংবিধান আবার প্রকার ভেদ আছে। এক হচ্ছে লিখিত সংবিধান, দুই হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। এখন দেখো লিখিত সংবিধানটা কি? এটা সংজ্ঞা লেখা লাগে না, মুখে আপনি বোঝার জন্য। যে সংবিধানের বিভিন্ন ধারা, তুমি কত নম্বর লেকচার লিখতেছো, সেই লেকচারে লিখো না, রীতিমতো তুমি নিজেই জানবে না। তারিখ লিখবা, লেকচার কতটা লিখবা, তোমার সুবিধা হবে। কারণ লিখতে গিয়ে তোমার সময় মিস্টেক করতে পারো, তখন তোমার বই পুস্তক লাগবে। এখন দেখো সংবিধান দুই প্রকার, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। যে সংবিধানের দ্বারা নিয়ম কানুনগুলি লেখা থাকে স্পষ্টভাবে, সেটা হলো লিখিত। আর যে সংবিধানের দ্বারা লিখিত থাকে না, অলিখিত, সামাজিক প্রথা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন তোমার চুক্তির মাধ্যমে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের চুক্তি হয় না,
ওটা তো সংবিধান না। যে রাষ্ট্রগুলো ওই চুক্তিকে সংবিধান মনে করে বা সামাজিক কিছু কাষ্ট বা প্রথা থাকে ওই প্রথা অনুযায়ী চলে, সেটা হচ্ছে তোমার অলিখিত সংবিধান। এখানে লিখে নাও কোন কোন রাষ্ট্র অলিখিত সংবিধানের আলোকে চলে। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব দেওয়া যায়। সৌদি আরব দিতে গেলে আবার ঝামেলা আছে, কারণ ওরা তো কোরআন সুন্নাহর আইন, কোরআন তো লিখিত, কোরআন লিখিত না, ওরা কোরআন সুন্নাহর আইন, কোরআনের মানে কোরআনে কি আছে ওইটা ফলো করে, ওই ওই মোতাবেক। এখন ওইটাকে অলিখিত কি আপনি বলি, কোরআন তো একদম স্পষ্ট লিখিত। এরপর দেখো সংশোধনী। সংশোধনীর উপর ভিত্তি করে সংবিধান দুই প্রকার, যথা সুপরিবর্তনীয়। ইন্টারমিডিয়েটে কিন্তু এই অধ্যায়টা আছে, সংবিধান এখন যেই ইন্টারমিডিয়েটের যে সৃজনশীল নিখুঁত ভাবে তো কেউ পড়ো না, সৃজনশীল রাখতে পারবি না। আমার কাছে যত খাতা দেখছি ইন্টারমিডিয়েটের মনে হয় 90 নাম্বার পেল, কিছুই বলি নেই। এলপি স্টুডেন্টের সাবজেক্ট ছিল একার চেহারাটা কেমন, কতটুকু লিখছে দিয়ে দিছি নাম্বার সব, খালি দেখছি চেহারা ভালো লিখা কি লাগছে দরকার নেই। একজনে লাগছে কাছু কাছু ফাঁকু কাপু কাপু কাপু, ওরও আমি তিলে দিয়ে দিছি, কিছু মনে জানেই না, মনে করছে স্যার এমন নাম্বার দিয়ে দিব। এখন টাকালে খালি পড়ার দরকার নাই, টাকালে তো বোঝা যায় যে তুমি কি লাগছে, ওরও যা ভাইসে যা করোনা তাকে বাঁচাই দিল। এখন এই জন্য তোমার কোনে কি করে প্রায় 2 লাখ A+। এখন তোমাদের মধ্যে যারা A+ পাও নাই তাদের মধ্যে কোনো কারণ নেই, তাদের জন্য সুযোগ বেশি। আর যারা A+ পেয়েছে, ধর আগে একটা এখন সহজে তো পেয়ে গেছে, তারা তো অনেক ভাবে আছে, তারা মাটিতে পায়ে দিয়ে হাঁটে না, এখন মানে আকাশে পা দিয়ে হাঁটে, এদিকে ধরা খাইবে আগে। কারণ যতগুলো A+ এতগুলো A+ সিট সকল পাবলিক ভার্সিটিতেও নাই। দেখবা তোমার পাশে গোল্ডেন বয়, 2 লাখ গোল্ডেন মেট্রিক ইন্টার, সে গোল্ডেন ডাক মার্কস আছে, তুমি টাইনা মাইন আবেদন করার যোগ্যতা অর্জন করছো, 2 লাখ গ্রেড নিয়া তুমি চান্স পেয়ে গেছো। কারণ এই সময়টা তোমার শরীরের চর্বি যা আছে সব জড়াইয়া দাও, কাজ হয়ে যাবে। সংশোধনের ভিত্তি করে সংবিধান দুই প্রকার, একটা হলো সুপরিবর্তনীয়, আরেকটা হলো দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয়টা কি? যে সংবিধানের রাষ্ট্র জাতির প্রয়োজনে যে সংবিধানের দ্বারা সহজে পরিবর্তন যোগ্য বা করা যায়, আর যেটা সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে হলে পার্লামেন্টের 2/3 অনুমোদন প্রয়োজন হয়, সেটা হলো দুষ্পরিবর্তনীয়। বলা হয় দেশ ও জনগণের কল্যাণে, আসলে এটা হলো ফালতু কথা। বাংলাদেশের সংবিধান যতবার সংশোধনী হয়েছে একটাও দেশ ও জনগণের কল্যাণে নেই, সব হয়েছে রাজনৈতিক দলের প্রয়োজনে। বিশ্বের সব রাষ্ট্রে একই কথা, দিন দলের প্রয়োজনে। যারা যখন ক্ষমতা নেয় তাদের ক্ষমতা রাষ্ট্র পরিচালনার সুবিধা কেমনে, যদি দেখা যায় এই আইনের এই ধারাটা ঝামেলা, তখন কি করে আজকে পরিবর্তন করে নিয়ে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র দেখো, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান, 7,500 শব্দ, 30 মিনিট সময় লাগে পড়তে, অনার্স সেকেন্ডে পড়াবে, সেকেন্ড ইয়ারেই পড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, 30 মিনিট সময় 7,500 শব্দ, সংশোধনী মনে হয় 2 শতাধিক ছাড়াই গেছে। এই যে দেখো ইউক্রেন নিয়ে, যদি এখন রাশিয়ার বিরুদ্ধে হামলায় যাইতে হয় পার্লামেন্টে আগে সংশোধনী আনতে হবে, হলো রাত দিন নেই, মানে কি সকালে 1%, বিকালে 1%, মানে সময়ের প্রয়োজনে। কারণ কি মূল সংবিধানে যদি থাকে সেটাকে চেঞ্জ করা অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন যখন 7,500 শব্দ দিয়ে সারা পৃথিবী শাসন করতেছে, খেয়াল করে দেখো 7,500 শব্দ 30 মিনিটের। কি এত লেট কেন? আমি বুঝি না, তোমরা লেট করে আসছো অনেক। আমি কিন্তু আসছি কোচিং 8টায়, তোমার মনে করেন আমরা তো লেট করে আসছি, আমি 8টায় আসছি, তোমাদের আসার সংখ্যা থেকে আমি পয়সা হয়েছি। তো অনেক দূরে থাকো না, কেউ দূরে থাকো, অনেক দূরে, মোটামুটি এরিয়ায় কে থাকো, কোথায় থাকো? জুরাই আমার কাছে, কোথায়? এই বেড়া বিপুল, আমি উত্তরা ক্লাস নিয়েছি 3 বছর, উত্তরা তো ছিল, উত্তরা তো ছিল, ঢাকা উত্তরা, সেখানে আমি ক্লাস নিয়েছি 2 বছর 3 বছর, 3 বছরে আমার একদিন 3 সেকেন্ড লেট হয় না। ওখানে যা পড়ছি, নাস্তা করছি, আধা ঘন্টা রেস্ট নিয়েছি, আবার ক্লাসে দিচ্ছি।
কারণ ঢাকা শহরে জ্যাম থাকবে এটা জানি, 30 মিনিটের রাস্তা মাঝে মাঝে 3 ঘন্টা লাগে, ওটা হাতে নিয়ে বের হইতে হবে। দেখো এখন আমরা দুষ্পরিবর্তনীয় পেলাম, লিখিত অলিখিত পেলাম, সুপরিবর্তনীয় পেলাম। বাংলাদেশ আবার কি করছে? বাংলাদেশের সংবিধানটা কিন্তু দেখো, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানটা লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ দুষ্পরিবর্তনীয় রাখছে, তোমার লিখিত রাখছে, দুইটার সংমিশ্রণ ঘটাইছে। কারণ বাংলাদেশ অলিখিত সংবিধান দিয়ে জীবনে চলবে না, লিখিতটাই চলে না, অলিখিতটা তোমার বইতে নাই। হ্যাঁ, বাংলাদেশ কি করছে? তোমার লিখিত ও আর কি দুষ্পরিবর্তন, সহজে পরিবর্তন করা যাবে না, আর না লেখা থাকলে তো আমাদের দেশে সকাল সন্ধ্যা খাই মারামারি লাগবে, এটা তো বুঝলি। এরা ব্রিটেন এবং ভারতের সংবিধান অনুকরণ করছে। দেখো বাংলাদেশের এমন লেখা বোঝা যায়, বাংলাদেশের সংবিধান তোমার ভারত ও ব্রিটেনের সংবিধানের আলোকে, এই তুমি লেখো না কেন, তুমি লেখো না, লেখো। ভারত ও বাংলাদেশে কি বলে, ব্রিটেনের সংবিধানের আলোকে বলছি। কারণ ভারতে তো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কিন্তু ভারতের লিখিত সংবিধান, আর ব্রিটেনের সংবিধান অলিখিত। তাহলে এটা থেকে আবার কি আনলো? হ্যাঁ, ছোট। ব্রিটেনের তো সংবিধানই নাই লিখিত, কিসের একটা একটুখানি আছে? ওরা প্রথা দিয়া চলে, প্রথা। আমাদের সমাজ ব্যবস্থায় প্রথা আছে না, যে তোমার বাবা দাদা নানার আব্বা খালু শ্বশুর করছে তুমিও করো। কেমনে কিভাবে আছে তারা না, তারা বাবাই করে গেছে আমি করি, তুমি করে দেবে তোমার ছেলে মেয়ে। এরকম ওদের হলো বিভিন্ন রাষ্ট্রের সাথে যে চুক্তি হয় না, আর 1215 সালে ম্যাগনা কার্টা, হ্যাঁ, এটা তো সংবিধান, এটা হলো চুক্তি। তোমার একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের চুক্তি থাকে না, বিভিন্ন বিভিন্ন হয়, এটা কিন্তু সংবিধান বলবা। বাংলাদেশ তো হাজার হাজার চুক্তি করতেছে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে, এটা তো সংবিধান বলা যায় না। ওদের সামাজিক কিছু নিয়ম কানুন আছে, যদি দেখো ওদের, ওরা দেখো, ওরা যাদের আমরা বলি কি ব্রিটিশ বলি না ওদের আমরা, এখন ওরা তো বাংলাদেশেরও সাইজ করে গেছে, মানে শাসন শোষণ আমেরিকার পর্যন্ত সাইজ করছে। সারা বিশ্ব বলতে গেলে কলোনি ওদেরই ছিল বেশিরভাগ, ব্রিটিশ করা। ওরা হলো ওদের দেশ এবং জাতির স্বার্থে যেটা মনে করে যে ভালো সেটাও সংবিধান, আর মানুষরাও সভ্য। নাহলে ব্রিটেনের রাজা বা রানী তাদেরকে তারা কিভাবে এখনো মানে, দেখছো? বাংলাদেশের প্রধানমন্ত্রী মানি না, একদল আর একদলের মানি না। ব্রিটেনের রাজা বা রানীকে কোনো ক্ষমতা নাই, মানে সম্মানের জায়গা। বাংলাদেশের রাষ্ট্রপতির মতো বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু কোনো ক্ষমতা নাই, তারপরে কি মনে করো সাংবিধানিক কর্তৃক সম্মানিত পোস্ট। ব্রিটেনের রাজা বা রানী ওই রকম কোন ক্ষমতা নাই, কিন্তু রাজা বা রানী যদি বলে এখন উত্তর দিকে সূর্য উঠে, তো সব মানুষ বল উত্তর দিকে সূর্য উঠে, এটা ব্রিটেনের কালচার। বুঝতে পারছো? বাংলাদেশে তো তার শীর্ষে অটিস্টিক, মাথা গেছে, পাগলু ছাগলু, মানে ফেসবুকে ভাইরাল হতে 1 সেকেন্ড সারা কষাই ফেলবে, এটা তার শীর্ষে পাগল। কিন্তু ব্রিটেনের তোমরা যখন সেকেন্ড ইয়ার করবা কি ওদের বলছে, দেখো ওখানে ওরা ইংলিশে বলছে দা কিং ক্যান ডু নো রং, ভুল ইংলিশ, কিন্তু ওইটাই চলবে, তুমি পরীক্ষা ওইটাই লিখতে হবে, কারেকশন করা যাবে না। ব্রিটেন আর ফ্রান্স আমেরিকার সংবিধানের উপর তোমার 100 মার্ক থাকবে অনার্স সেকেন্ড ইয়ারে। তোমার রাজা বা রানী কোনো ভুল করতে পারে, এখন রানা যদি রাজা বা রানী কয় এখন শীতকাল বা এখন তোমার বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়তেছে, মানে কত, মানে কি বুঝো যে রাজা বা রানীর কথা কত ভ্যালু ওরা দেয়, প্রত্যেকই তারা প্রদান। শুধু ওই রাষ্ট্র না, পৃথিবীর অস্ট্রেলিয়া, এই নিউজিল্যান্ড, তারা আরো কয়েকটা কি রাষ্ট্র জানি, তারাও রাজা বা রানীকে তাদের প্রদান মনে করে। এই কারণে তারা ব্রিটিশ, তারা সারা বিশ্ব শাসন করতে পারছে। আমাদের পক্ষে সমাজ কিন্তু বিশ্বাসই করি না। তোমরা আমার বিশ্বাস করো না, আমিও তোমাদের বিশ্বাস করি না। কি বিশ্বাস হয়? তোমরা আমার বিশ্বাস করো না। বিশ্বাস হলে তোমরা মেসেঞ্জারে যত জনের হয়েছে পরীক্ষা দিতা, পরীক্ষা না দিয়া এই মহাযুদ্ধ, ক্রিমিয়াল এখন যুদ্ধ হয়েছে, ইউক্রেন যুদ্ধ আর এটা ভর্তি যুদ্ধ, এই যুদ্ধে ভাই পার হওয়া যাবে না। যে যত পণ্ডিত থাকো লাস্ট পর্যন্ত সরি বলে যাইতে হবে, বলে গেলাম।
কেন বারবার বলি, আমার 18 বছরের জীবনে অনেক সুন্দরী মেয়ে চোখের পানি মুছছি, মাইন্ড করো না, অনেক স্মার্ট ছেলেদের চোখের পানি মুছছি। লাস্টে পেলাম কথা প্রথম যেটা বলছি ওইটাই। গত বছর দেখো আমার পুরান ফেসবুক, আমার পুরান মেসেঞ্জার গুলো মনে রাখবো, সাকিব নামে এক ছেলে আছে, এখন ডিগ্রি দিতে পারে, ঢাকা ভার্সিটিতে পাস করে নাই। ওদের আমাদের কোচিং করবো, অনেকে বলছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকবে, বলছে পাস করবে, চান্স পাবে কিনা সেটা পড়ো, চান্স তো পাবে না, পাস করবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। ঢাকা শহরে যত কোচিং হয় সব কোচিং এ সব মশলাপত্র পড়ছে, লাস্টে পাসই করে। ওই রকম করে লাভ নাই। নেগেটিভ মার্কিং এ তুমি 30টা সাধারণ জ্ঞানের যদি 10টাও সঠিক দাগ দিতে পারো, তোমার চান্স আশা করা যায়। আর তোমাদের যা দেওয়া হয়েছে এর মধ্যে 30টার মধ্যে 25টা কমন করবো, আর 5টা নিয়ে কান্নাকাটি। 5টা কারা পারবে জানো? 30টা কেউ পারবে না, ওর মধ্যে 2-1টা পারবে কারা, যারা ওই পজিশন দখল করার স্টুডেন্ট। কয় ঘন্টা পড়ো তোমরা আমি জানি না, দেখি কয় ঘন্টা পড়ো, কয় ঘন্টা করে পড়ো তোমরা ডেইলি? কোচিং এ তো এখন আসা যাওয়ার টাইম, কিন্তু আসা যাওয়ার টাইম ছিল না। কয় ঘন্টা পড়ো বলো তো কোচিং এর টাইম ছাড়া? কয় ঘন্টা কোচিং এর টাইম সহ মনে করো আসা যাওয়ার একটা সময় আছে না, কতক্ষণ পড়ো? চান্স পাইতে চাও কতক্ষণ পড়ো বলো? কত? 12 ঘন্টা। আমি কয় ঘন্টা পড়ছি জানো? আমি পড়ছি 18 ঘন্টা। আমি বাথরুমে বসে পড়ছি, তো আমি কোচিং করি নাই, আমি বাথরুমে বসে পড়ছি। দেখতাম ইংলিশ সেটা পারি না, হাত থাকে না কিছু, ওইটা পকেটেই থাকতে লাগে। 18 ঘন্টা। এই দেখো ক্লাসের কত আসছে সিরিয়াস স্টুডেন্ট। 18 ঘন্টা পড়ছি আমি, 18 ঘন্টা। আমার এমনি ঘুম কম, এমনি আমার ঘুম কম, সবসময় ঘুম। তোমার 18 ঘন্টা আমি কোচিং করি নাই, ওই কিনছি খালি করছি, কি করছি জানি না, করছি। তোমরা লেকচার শিট আর বই যেটা দেওয়া হয়েছে খালি পড়ো, পড়তে পড়তে একবার দুইবার মনে থাকবে না রে ভাই। 18 বছর ধরে নাড়াচাড়া করি, একদিন না করলে মনে হয় কি কিছুই জানি না। আর তোমরা 2-4 লাইন শিখে মনে হয় কি মানে অল্পবিত অনেক কিছু জানি, এরকম মানে যে দেখবা যে বুকের দিয়ে একটা টাকি মাছ থাকে না, ডাব দেয় কি মনে হয় যে বড় সরু মাছ আছে, লাস্টে কষ্ট করে ধরে থাকবে একটা। 18 বছর ধরে নাড়াচাড়া করি, তারপরে একদিন নাড়াচাড়া না করলে মনে হয় যে কিছুই যায় না, সব শেষ মাথা থেকে। তো তোমরা কোচিং এর টাইম সহ কমপক্ষে 15 ঘন্টা পড়ো, 15 ঘন্টা। এই সময়টা যারা চান্স পাইতে চাও, অ্যাডমিশন টেস্ট একদিকে আর বাকি সাংসারিক কাজ কর্ম আত্মীয় স্বজন সব একদিকে। তোমরা কি? আমি বাহিরে, আমি রাস্তায়, আমি তো দেখি মেসেঞ্জারে, আমি বাইরে ছিলাম, আমার মনে ছিল না, আমার এটা ছিল না, ওটা ছিল না, এই সেই অজুহাত দিয়ে অজুহাতেই থাকবো। ওরা শুনো না, কথা না বলে যে তোমরা আমাদের মেসেঞ্জারে লেখছে এত রাগ, অনেক মেয়ের এত রাগ, কথা না শুনলে আমার মাথা গরম হয়ে যায়। কেন? তোমাদের ভালোর জন্য বলা হইতেছে, কারণ আমি তো সব সিচুয়েশন ফেস করে আসছি ভাই, সব দেখছি। এই জন্য তোমাদের বাস্তবতা, তোমাদের যা বলতেছি সম্পূর্ণ বাস্তবতার ভিত্তিতে। এখন তুমি বুঝতেছো না, কয়দিন পরে এমনি বুঝে যাবো, আমার তখন বুঝানো লাগবে না, তোমরা আমার বুঝাইতে পারবা, তোমরা শুনো না। এখন দেখো বাংলাদেশের সংবিধানটা ব্রিটেন এবং ভারতের সংবিধানের আলোকে রচিত। এখন বাংলাদেশের সংবিধানটা কিভাবে রচনা করা হয় এরপরে পয়েন্ট দেখো। সংবিধান রচনার ধাপ বা প্রক্রিয়া যা বলো, ধাপ বা প্রক্রিয়া। এখন বলো তো আমার কেউ, সংবিধান আমাদের কেন দরকার হইল? সংবিধান আমাদের কেন দরকার হইল? স্বাধীনতার জন্য সংবিধান। কারণ স্বাধীন না হলে তার সংবিধান দরকার ছিল না। সংবিধান পাকিস্তানে ছিলই, সংবিধান পাকিস্তানে ছিল না। এখন প্রথমেই দেখো বাংলাদেশের স্বাধীনতা অর্জন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন কত তারিখ? কত? বলছি বাংলাদেশের স্বাধীনতা অর্জন কত তারিখ? এই যুগের ছেলেমেয়েরা তোমরা আমাদের স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে অনেকেই পারে না। এই বছর আমি প্রমাণ পেয়েছি, বঙ্গবন্ধুর
মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় 200 শর্ট প্রশ্ন দিয়েছিল, মানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রিলেটেড। এর মধ্যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধু আর বিজয় দিবস রিলেটেড কি হইতে পারে মানে তো বুঝোই। তার মধ্যে থেকে তারা 30 মার্কের পরীক্ষা নিচ্ছে, তারা পুরস্কার দিবে তোমার শূন্যস্থান আকারে, যে আমাদের বিজয় দিবস ড্যাশ। এখন আমার ডিউটি পড়ছে কমার্সের স্টুডেন্ট, ও লেখে না, কে তুমি লেখো না কেন, স্যারকে পারি না, তাকে দিয়ে বাংলাদেশে বিজয় দিবস পারো না কেন, আমি কমার্সের স্টুডেন্ট, আমি লাভ কি মনে করি কমার্স না সায়েন্স এটা তোমার বিষয় না, স্বাধীনতা দিবস বিজয় দিবস এটা কি আমার সায়েন্স আর্টস কমার্স ম্যাটার করে? এই হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা। দেখো 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর কত 71। দেখো এই 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমাদের স্বতন্ত্র একটা সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম 47 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর, তারপর তো আমরা পাকিস্তানের অধীন, বাংলাদেশ নামে তো কোনো রাষ্ট্র ছিল না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান টোটাল মিলে কি পাকিস্তান, পাকিস্তানের তো সংবিধান ছিল। এখন আমরা স্বাধীনতা লাভের পর তোমার কি পেলাম, সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করলাম, আমি স্বাধীনতা লাভ করলো বঙ্গবন্ধুকে ছাড়াই। বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানে বন্দী, তো জানো বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দী, বঙ্গবন্ধু মুক্তি পান। দেখো বঙ্গবন্ধু, এবার বঙ্গবন্ধুর নাম লেখা লাগবে নাকি না বুঝবা বঙ্গবন্ধুকে? বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তো স্বাধীনতার সময় পাকিস্তানে বন্দী ছিল, কোন কারাগারে? এটাও পরীক্ষা আসতে পারে। মিয়াওয়ালি কারাগার, করাচি না, মিয়াওয়ালি কারাগার, করাচিতে। বুঝলাম, কারাগারের নাম কি? কারাগারের নাম হলো মিয়াওয়ালি কারাগার। বঙ্গবন্ধু মুক্তি পান হলো 8 জানুয়ারি 1972। দেখো ডানেরটা বলে 71 লেখা ফেলাই কিনা, এটা খেয়াল রাখো। 8 জানুয়ারি বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পেলেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 72। সংবিধান পড়াইতে গেলে সন তারিখ আমি কাট করে অর্ধেক করাবো, তারপরে এতগুলি মনে রাখবো, কেমন ভয় পাওয়ার কারণ নাই, কোনটা মুখস্থ রাখতে হলে বলে দিব। দেখো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন আসবে না পরীক্ষায়, পরীক্ষা আসবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পরীক্ষা প্রশ্ন এরকম ভাবে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। 10 জানুয়ারি সেটা আবার সন্দেহ না, 10 জানুয়ারি হলো পরীক্ষা কেন আসে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে দেয় না, যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কেন এই প্রশ্ন করে, বুঝই তো কারা মিল করছে। কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আগে 2-4-5 বছর আগে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা অন্তত পক্ষে শেখ হাসিনা বঙ্গবন্ধু রিলেটেড ঐতিহাসিক প্রশ্ন আসবে, ঐতিহাসিক কিছু ব্যাপার থাকে না, যে সে 6 দফা কে ওই টেপের, তাও কে ঘোষণা করানো এই জীবনে আসে না, 6 দফার প্রথম দফা কি শেষ দফা কি টেপের। আর এখন ইদানিং দেখা যেতে এখন শেখ হাসিনার উপর প্রশ্ন আসে, যেই দল যখন ক্ষমতায় থাকে, এখন ঢাকা ভার্সিটি বিল্ডিং এ কারা আওয়ামী লীগ, সব দেখবা পদ পজিশনে সব আওয়ামী লীগ, প্রশ্ন করে টাকা দেবো আওয়ামী লীগের স্যার বা বিএনপি স্যার দিয়ে লাভ কি। এই জন্য প্রশ্নগুলি পেটানো অনেকটা ওইরকম গ্যারান্ট পাওয়া প্রশ্নের মধ্যে, যে আওয়ামী লীগ গ্যারান্ট থাকবে। এই জন্য দেখবা কোনো না কোনো হাতাই দেখবা বঙ্গবন্ধু নির্বাচন। এই যে নির্বাচন কমিশন আসলো, প্রধান কে সে জানো? নাম জানো, আসলে সে কে? তোমার বাবা ভাই বোন কেউ? জেল হত্যা মামলা জানো? জেল হত্যা মামলা, ওই যে সান নেতা, ওই মামলার যে বাদী ছিল তার ছিল শিকড় হাতাই দেখো, মানে জেল হত্যা মামলা, ওই যে সান নেতা আমাদের নজরুল তাজউদ্দিন আহমেদ, ওই সান নেতা হত্যা মামলার যে বাদী ছিল, সেই বাদী ছিল হলো এই আমাদের বর্তমান শিকড় বুঝতে পাইছো? বিরোধীরা কি গ্রান একটা কিন্তু আছে, গ্রান কিন্তু কোথায়? সেই গ্রান কোথায়? 71-এর গ্রান, 75-এর পরের গ্রান আছে, কিন্তু শিকড় এক জায়গায়। এখন দেখো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন 10 জানুয়ারি 72। দেশে এসে যেই স্বপ্ন উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা, দেশে এসে দেখলো অরাজক পরিস্থিতি, মানে এক হলো সংবিধান না ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না, আরো বঙ্গবন্ধু অনুপস্থিতিতে রাষ্ট্র কিভাবে অরাজক পরিস্থিতি থেকে তিনি দেখলেন যে না, এই জাতিকে মানে একটা কন্ট্রোলিং পাওয়ার আনতে যদি হয়,
তাহলে সংবিধান লাগবে, একদিনও দেরি করেন নাই। দেখো বঙ্গবন্ধু কর্তৃক, বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতি তখন, অস্থায়ী সংবিধান আদেশ জারি, অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি 72 অস্থায়ী সংবিধান মানে কি, বঙ্গবন্ধু এইসব পরিস্থিতি দেখে বুঝে গেছে যে 2-4 দিন একটু জেল খাটছি, একটু আরাম মানে আছে না, ক্লান্তি তো আছে জেল কাটার, কিছুই দেরি করে নাই। দেখলো যে অবস্থা খারাপ, কারণ আওয়ামী লীগের নেতারা মনে করো খাই বুঝেই তো ক্ষমতা পাইলে তখন তো বিরোধী দলই নেই, শুধু আওয়ামী লীগ, এই জন্য বঙ্গবন্ধু লেট করেন নাই। এখন দেখো তোমাদের শক্তি কি আছে আমি জানি না, আগে যখন আমি সব ক্লাস নিতাম সকাল 8টায় শুরু করলে 12টা আর 1টায় ছাড়তাম, তোমরা তো তত মনে হয় 12 যাবে 8 দিকে, এনার্জি তোমাদের আছে বলে আমার মনে হয় না। দেখো বঙ্গবন্ধু কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি করলো, সংবিধান তৈরি করার প্রথম ধাপ শুরু হয়ে গেল। এখন অস্থায়ী আদেশ জারি করলো বঙ্গবন্ধু, কিন্তু তোমার আর যাই করুক সে সংবিধান তৈরির এভাবে নিয়ে আসছে যাতে পরবর্তীতে কোন সরকার এসে এটাকে ইগনোর করতে না পারে। উনি এই দিকটা খুব ভালোভাবে ফলো করছেন। তারপরে দেখো গণপরিষদ আদেশ জারি, গণপরিষদ আদেশ, কারণ সে তো রাষ্ট্রপতি, রাষ্ট্রতে একটা গণপরিষদ আছে, তখন কিন্তু জাতীয় সংসদ না, তখন নাম কি ছিল? এখন তো তুমি জাতীয় সংসদ পড়তে পড়তে অবশ্য বলে কি গণপরিষদটা আর কি, এই জাতীয় সংসদে তখন নাম ছিল গণপরিষদ। গণপরিষদ আদেশ জারি কয় তারিখ? 23 মার্চ 1972। এই যে 1900 ওই যে কোন নির্বাচনের পরে তো যুদ্ধ শুরু, 70 সালের নির্বাচন, 70 সালের নির্বাচন আওয়ামী লীগ যে নিরঙ্কুশ বিজয় অর্জন করলো, সেই পার্লামেন্টে যারা জয়লাভ করছে মানে আমাদের এই বাংলার এই পাকিস্তানের, তাদের নিয়ে কিন্তু গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ আদেশ জারি করে দিলেন, বঙ্গবন্ধু করলো, তারপরে গণপরিষদ আদেশ জারি হয়ে গেল। এখন এই তারিখে গণপরিষদ গঠিত হয়। যুদ্ধ তো মানে জয়লাভ করার পর তার পার্লামেন্ট বসতে পারে নাই, তারপর তো মিটিং মিছিল করলো, তারপর যুদ্ধ শুরু হয়ে গেল। এই তারিখেই গণপরিষদ জারি হয়, এই তারিখে গণপরিষদ গঠিত হয় ওই নির্বাচনে, 70 সালের নির্বাচনে যারা জয়ী হয় তাদের নিয়ে। এখন দেখো গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল, অনেক সালে আমি স্টার্ট দিয়ে দিব, অনেক সাল লাগবে না। এখন তোমাকে সংবিধান সহজে বোঝানোর জন্য নয়, সংবিধান খালি সংবিধান করি আমরা, সংবিধানটা যে ধাপে ধাপে কেমনে রচনা করা হইলো এটা তোমার বোঝা দরকার আছে। আর সাধারণ জ্ঞান মনে করো না এরকম যে না বুঝে মুখস্থ করলেই করা যায়। তোমাদের প্রথম দিকে আমি স্পিচ নিয়েছিলাম, ইংলিশেই খালি কঠিন, ইংলিশে পারি না, সবই পারি, সাধারণ জ্ঞান তো পড়লেই করা যায়, ইংলিশ পড়লে করা যায়, সাধারণ জ্ঞান শুধু পড়লেই করা যায় না, কারণ ইংলিশ চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি ভুলে গেছো, রিভিশন দিশও চলে আসছে, কিন্তু সাধারণ জ্ঞান যে লেকচার শিট ওইতে এসে পাঠায় আনার পরেও মাঝে মাঝে পৃষ্ঠা চেঞ্জ করা লাগে। এমনও গেছে বই পাঠাই দিছিল, ফিরে এসে বাসায় যায় দেখি কি এই গাছটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে, টিভিতে দেখানো নিজ দিয়া, পরে কি করবো বল দেয়া ভাই এই পৃষ্ঠাটা ভালো, এখানে নামটা ঢুকাই দেয়, কারণ পরের দিন ছাপাই আসতে তুমি বলবা ভুল, কিছু তো করার নাই। সাধারণ জ্ঞান হয়েছে এরকম, আর সাধারণ জ্ঞান না বুঝে দেখছো তথ্যের মাইক্রেস কি করছি এরকম সেম, এই জন্য একটু বুঝে পড়লে তোমার জন্য সুবিধা মনে রাখতে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখ? 10 এপ্রিল 72। এই অধিবেশনে বসে সংবিধান রচনা কমিটি কয় সদস্য বিশিষ্ট হবে, কারা এই সংবিধান রচনার দায়িত্বে থাকবেন, কোন দেশের সংবিধান আলোকে রচিত হবে, কথাটা নির্দেশনা দেওয়া।
নির্দেশনা দিয়ে দিল, সংবিধান রচনা কমিটিও হয়ে গেল। দেখো তারপরে কি সংবিধান এই কমিটিটা কি পরের দিনে কাকে ডক্টর কামাল হোসেনকে প্রদান করে 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়ে গেল। ডক্টর কামাল হোসেন হলো বঙ্গবন্ধুর খুব কাছের লোক তখন, এখন তো দেখো যে নাই, আওয়ামী লীগের কিছুই না সে, কিন্তু তখন বঙ্গবন্ধুর মেধাবী লোক, তো কামাল হোসেন কিন্তু মেধাবী লোক অনেক। হ্যাঁ, বাংলাদেশের এখনো দেখো বিদেশে বাংলাদেশে যত মামলা হয় সেই মামলায় কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ডক্টর কামাল হোসেন, যদিও সে আওয়ামী লীগে নেই। ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের যে অনেক তোমার যে নাইকো কি বলে আমাদের কোন গ্যাস ক্ষেত্র বিএনপির সময় নাইকো না কোনটা লেগেছিল ওই মামলা, তারপর সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে যে মামলা ছিল, ভারতের সাথে আমাদের দক্ষিণ তালুকি দ্বীপ নিয়ে যে মামলা ছিল, বাংলাদেশের পক্ষে কিন্তু ফেস করে ডক্টর কামাল হোসেন। আরো প্যানেল থাকে সাথে, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগে নাই, তারপর ডক্টর কামাল হোসেনের দরকার হয় কেন? তার মেধা আছে। আর এখন দুঃখী মনে করো আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেল, কালুদার মধ্যে খালি এ দিয়ে তো আর হবে না। হ্যাঁ, ওই দেশের আইনজীবীও লাগে, যে দেশের সাথে ওই দেশের আইনজীবীও নিয়োগ দেয়। এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এরা ভারত এবং ব্রিটেনের সংবিধানের আলোকে কি করলো, কাজে লেগে গেল, সংবিধানের খসড়া তৈরি করলো। মনে করো এরা, আমি জানি তো যে একটা কমিটি গঠন করলো সংবিধান প্রণয়ন করার জন্য, এই রাষ্ট্রের সংবিধান আইন মানে ওই যে অনুকরণ করা কি, যে ভারতের জাতীয় ভাষা হিন্দি, আমাদের কি বাংলা, এরকম আর কি শব্দ চেঞ্জ করা, তারপর আমাদের সংস্কৃতি ধর্ম ব্যাপার আছে না, এইগুলি আমাদের জাতীয়তাবাদ, এইগুলি চেঞ্জ করে একটা খসড়া সংবিধান পার্লামেন্টে সাবমিট করে। হ্যাঁ, দেখো খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন 12 অক্টোবর 1972। কারণ এটা লাগছে কয়জন মিলে, 34 জন। 34 জন মিলে এই সংবিধানটা একটা খসড়া, মনে করো আমরা যদি 4-5টা বই মিলে একটা নোট করতে যাই, কাটাছিড়া হবে না, অনেক ভুল ত্রুটি হবে না, একদিন বেলা তো ফেরত করা যায় না। এই 34 জন মিলে একটা খসড়া সংবিধান ডক্টর কামাল হোসেন কি করলেন, যিনি যেহেতু প্রধান, পার্লামেন্টে সাবমিট করলেন কত তারিখ, 12 অক্টোবর 1972। এই শুরু হলো এটার উপর আলোচনা, মানে যারা পার্লামেন্টের মেম্বার ছিল তখন, প্রাদেশিক এবং গণপরিষদ। হ্যাঁ, প্রাদেশিক আর হলো তোমার গণপরিষদ, দুইটা তো ছিল আগে, কিন্তু 2 কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল আমাদের। এই গণপরিষদে কিন্তু 2টা অংশ ছিল, একটা ছিল প্রাদেশিক আর একটা ছিল জাতীয় পরিষদ বলতো তখন। এই দুইটা মিলে কি গণপরিষদ। ওই 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ তো 166টা লাভ করে 170-এর মধ্যে, আর 310-এর মধ্যে 298 আওয়ামী লীগ, আর ওই যে স্বতন্ত্র একটা ছিল। ওই সদস্যরা পার্লামেন্টে আলাপ আলোচনা শুরু করে, ভুল ত্রুটি, কারণ 34 জন মিলে লিখছে, এখন যেটা যখন পার্লামেন্টে সাবমিট হয়েছে, মুক্ত হয়েছে, মতামত দেওয়া শুরু করলো। মতামত দিয়ে কারেকশন শেষে 65টা কারেকশন সংশোধনী দেওয়া লাগতো তখনই, মানে সংবিধান পাশ করার আগে 65টা সংশোধনী, মানে এখানে এখানে চেঞ্জ হবে। দেখো খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত বা পাশ 4 নভেম্বর 1900। কি অনেক কঠিন মনে হয়? পরিণতি কাদের ছিল ইন্টারে, তাদের তো মোটামুটি ভাবে পরিচিত তথ্য, তাই না? যাদের ছিল না তাদের কাছে কঠিন মনে হবে। হ্যাঁ, আবার কলেজে কিন্তু এমন করে পড়ানো হয় না, কলেজের পড়ানোর সিস্টেম ভিন্ন। বই সামনে থাকে, 40 মিনিটের একটা লেকচার, কলেজে কিন্তু আমরা পড়াই না, কলেজে আমাদের দরকার হয় না। তোমার খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত বা পাশ, গৃহীতই পাশ হওয়া, কত তার মানে সংবিধান হয়ে গেল। সংশোধনী কয়টা ছিল তখন? 65 সংশোধনী সহ। দেখো এটা যখন পাস হয়, মানে ডক্টর কামাল হোসেন যখন এটা পার্লামেন্টে সাবমিট করে, তখন
আলাপ আলোচনা করে 65টা সংশোধনী দেওয়া লাগছে, যেখানে এখানে চেঞ্জ হবে। তারপরে এটা 4 নভেম্বর পার্লামেন্টে পাস হয়ে গেল। আর পার্লামেন্টে পাস হওয়া মানে কি, অনুমোদন কার দরকার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আর কি বাকি আছে কিছু? বঙ্গবন্ধু নির্দেশনায় তো তৈরি হয়েছে। এই যে 34 জন সদস্য বিশিষ্ট, যারা মনে করো কি বঙ্গবন্ধুর সাথে বসে নাই, বঙ্গবন্ধুর পরোক্ষভাবে ভূমিকাটা রাখছে কে? শেখ মুজিবুর রহমান। এই 4 নভেম্বর সংবিধান পাস হয়ে গেল। তোমার স্বাধীনতার কয়দিন বাকি? বিজয় দিবসের বাকি কয়দিন? 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ। খেয়াল করো, 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ। আবার পার্লামেন্টে বলে রাখলো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু হবে 16 ডিসেম্বর। যেহেতু আমাদের স্বাধীনতার প্রথম বর্ষ খুব কাছে, এই 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। দেখো, বাংলাদেশের সংবিধান কার্যকর 16 ডিসেম্বর 1972 হয়ে গেল সংবিধান। এক বছরের মাথায় 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলাম, আর 16 ডিসেম্বর কি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু হলো। মাঝের সময়টা রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, অধ্যাদেশ বলে রাষ্ট্র পরিচালনা করছে। হয়ে গেল সংবিধান। এর মধ্যে কিন্তু আরো অনেকগুলি তারিখ আছে, সেই তারিখগুলি তোমার দরকার নাই। এখানে তারিখ দরকার হলো এইটা, এটা ধরো 2 স্টার, এটা 3 স্টার, এটা 3 স্টার, এটা 2 স্টার, আর এটা স্টার দিব কি, এটা দিলেও যা না দিলেও তা, তাই না? এটা দিয়ে রাখো, তারপর 3 স্টার, কারণ অনেকে 16 ডিসেম্বর তো স্বাধীনতা লাভ করছি আমরা। আর আরেকটা আছে 3 স্টার। সংবিধান দিবস কয় তারিখ? 4 নভেম্বর। শোনো, যেই দিন সংবিধান কার্যকর হয় সেটা কিন্তু সংবিধান দিবস না, পার্লামেন্টে যেদিন সংবিধান গৃহীত হলো ওইটাই হলো আমাদের সংবিধান দিবস। পার্লামেন্টে যেদিন সংবিধান গৃহীত হলো ওইটাই হচ্ছে আমাদের সংবিধান দিবস। এখন সংবিধান দিবস আসলে কেউ 12 অক্টোবর দেখায়, কেউ 16 ডিসেম্বর দেখায়, কেউ 4 নভেম্বর দেখায়। যার যেটা মনে করে যে এটা হবে। আবার তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, একটা কথা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। তোমরা লেখো কি, হ্যাঁ এটা হবে না, এমসিকিউ তে হবে না বলতে কিছু আছে? হয় হবে, নাই না, রাইট অথবা রাইট, হয় ঠিক না ঠিক না। হবে না, হবে না মানে কি? মনে হয় এটাও হবে, মানে আমি একটা দিচ্ছি সেটাও হবে, তুমি দিচ্ছ একটা বিকল্প এটাও হবে। এমসিকিউ থেকে এরকম নিয়ম আছে। তোমার এই কথাটা কেন লেখো? তাহলে হবে না বলে বলবা যে এটা ভুল, আর নাইলে বলবা এটা। এমসিকিউতে কিন্তু এই দোটানার কোনো সুযোগ নেই। এটা হলো তোমরা যে তোমাদের সমস্যা হলো সৃজনশীল করে আসছো, আনতা মানতা লেখছো, কারণ সৃজনশীলের কোনো কাঠার নিয়ম নাই। যে যা বুঝছে, কারণ কথাই তো সৃজনশীল। তুমি যা বুঝছো সৃজন করছো, যা বুঝছো সৃজন করছো, সৃজন তো সৃজনশীল তো হয়েছে। নাম্বার দাও, এটা পাস করার সহজ, শিক্ষার সহজ মাধ্যমিক না। এখন দেখো তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত 6 থেকে সৃজনশীল করে আসছে না, যাওয়ার আছে কোনো সৃজনশীল নাই, আবার সেই গতানুগতিক মুখস্থ। তাহলে এই সৃজনশীল মানে মাঝখান দিয়ে তোমার মেলাটা ধ্বংস করা হবে। কারণ কি মুখস্থ করা, তুমি লিখতে যাতে বই চলে আসবে এরকম আধা গাধা পেছে তুলে দিয়ে দিছো, সৃজনশীল পেছে তুলে দিয়ে তুমি বলে ফেলে দিও। হয়ে গেল সংবিধান। তো এখন দেখো, আমি মনে হয় আরো 5-7টা তারিখ বাদ দিয়ে দিছি, দরকার নেই, তারিখ জীবন পরীক্ষা আসবে না। সহজে তোমার সংবিধান 16 ডিসেম্বর থেকে মাঝে তারিখ অনেকগুলি আছে, ওইগুলি নাই, দরকার নাই। এখন দেখো, এই যে 11টা এখানে সংবিধান স্বাধীন থেকে সংবিধান পাস পর্যন্ত কয়টা প্রশ্ন? 11টা। এর মধ্যে আমি স্টার দিছি কয়টা? 6টা মনে রাখতে পারবো না। এখান থেকে প্রশ্ন 6টার বাইরে আসবে, এগুলি আসবে। এগুলি তোমার দিছি কেন? যে ধাপে ধাপে সংবিধানটা কিভাবে আসে, ধাপে ধাপে। সংবিধান অনেক কঠিন, অনেক জটিল, এটা মনে করার কারণ নাই। ইন্টারভিউ আমি ছাত্রদের শুনি সংবিধান অধ্যায় স্যার পড়েই নেই, এটা বাদ দিয়ে রেখে দিচ্ছি, অনেক পড়ে না। কারণ 153 অনুচ্ছেদ, অনেক ধারা, অনেক তারিখ, সিস্টেম করে পড়তে পারলে তুমি দেখো 6টা যদি মনে না রাখতে পারো, তাহলে ঢাকা ভার্সিটির কথা মনে করে লাভ নেই। বলে যে স্যার এই 6টাও মনে রাখতে পারবে না, ঢাকা ভার্সিটি পড়া দরকার আছে?
তাহলে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়ে খালি আবেদন করে ভর্তি হলো। ঢাকা ভার্সিটিতে পড়তে হলে তো তোমার এই 2 লাখ প্লাস এ প্লাস, এর মধ্যে তোমার কি এই ছয়টা মনে রাখতে হবে। এরপরে যাতে যাই, লেখা হয়েছে এটা কি তোমার, যাও শোনো, আমি তোমাদের বারবার বলি তোমরা ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার এখন কমাও। শুধু যখন প্রয়োজন একটু ঢুকবা, পরীক্ষা দিবা, বের হয়ে যাবা। বুঝতে পারছো? বের হয়ে যাবা। অনেক জীবনে অনেক ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারবা। কেউ কিনে দিব মোবাইল। আমি দেখো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার কোনো মোবাইল ছিল না। ভর্তি হয়েছি 2001 সেশনে, মোবাইল ছিল 2006 সালে। তাও আগে মোবাইল কিনছি, পুরনো একটা মোবাইল আগে কিনছি। কি যোগ্যতা বুঝো? তাও সিম আমার, মোবাইল আরেকটা ট্রাক্টর এবারে বুঝো। অবস্থাটা রিয়েলাইজ করো। সিম আমার বসুন্ধরা সিমতে আমার এক সাথে সিম কিনতে পাঠাইছে, আমি 200 টাকাতে আমি পছন্দ হয়েছে, আমি একটা কিনে ফেলছি। মোবাইল তো নাই। তো যেখানে থাকি পাশের মনে করো এরকম, আমি থাকি মাঝখানে একটা রাস্তা, এখানে থাকি ট্রাক্টর এবারে কয় সিম আছে নাকি? আমার তো সিম আছে, সেটা কথা এখন ভাগে ব্যবহার করি। ঠিক আছে, আপনি দিনে ব্যবহার করবেন, রাতে আমি। সারাদিন ব্যবহার করেন, সন্ধ্যা আমি যখন বাসায় ভিতরে রাত আমার 8টা বাজে, উনি আবার ভদ্রলোক আইসা আমার মোবাইলটা দিয়ে যায়। সকালে আবার আমি যখন বাজিতে চলে যাই, ওই লোক আইসা মোবাইলটা বাগে মোবাইল ব্যবহার করি। বুঝতে পারছো অবস্থা? ভর্তি হয়েছে ঢাকা ভার্সিটি 2001 সেশনে, মোবাইল নিয়ে 6 হয়, তাও কি বাগে, তাও পুরানছে। আর এখন আমার মোবাইল কিনলে মনে হয় 6-7টা, অলরেডি 2টা আমার পকেটে থাকে, রিজার্ভ 2টা আছে। আরো ভাইনা বউ এই সেই সবার মোবাইল আমার কেনা। এটা ঢাকা ভার্সিটিতে না হইলে, ভর্তি না হইলে সম্ভব ছিল না। এই যে তোমরা এখন টাটা কিনে মোবাইল চালাও, তাই না? ইউনিভার্সিটির হলে যাও, ওইখানে ওয়াইফাই লাইব্রেরিতে যাও, এমনি দেওয়া আছে, তোমার টাকা লাগবে না, তোমার টাকা লাগবে না। আরো কত সোর্স সৃষ্টি হয়ে যাবে, ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। এই জন্য তুমি মেট্রিক ইন্টারে যা কষ্ট করছো, তোমার তো কষ্ট করো নাই, করোনা গেছে গিয়া, মানে যে কষ্টটা করতা সেই কষ্টটা এখন যোগ দাও, সাকসেস হওয়ার কাজে লাগবে। মেয়েরা আবার ওই যে না ঘুমাইলে ত্বক নষ্ট হয়ে যায়, বড় এটা হোক, যা মন না তা হোক, প্রথম তুমি 52 কেজি থেকে 7 কেজিতে চলে আসো। একবার যখন মেধা তালিকায় নাম দেখবা তুমি বিশ্ব সুন্দরী হয়ে গেছে। কি ভালো লাগে, কেমন লাগে, মানে উঠতে মনে চায়, উঠতে মনে চাইবো তোমার, কিন্তু সেটা তো তোমারই করতে হবে। আমরা এখানে বলতে পারবো, চান্স পড়াতে দিতে পারবো না, মুখস্থ করে তোমার দিতে পারবো পারবো না। তুমি যত মুখস্থ করে ধরে রাখতে পারো, প্রয়োগ করতে পারো, এবং তোমরা এটা করো না। তোমরা দেখো, সংবিধান প্রণয়ন কমিটি ও গণপরিষদ, তোমরা খালি চেহারা দেখো। এখনকার ডিজিটাল যুগের ছেলে মেয়ে তো খালি চেহারা নষ্ট হয়ে গেল। আমি যখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হলাম, ওদের কত কেজি ছিল জানো? 53 কেজি। বুঝো, আমি সাইজ লম্বা এতটুকু ছিলাম, অন্য আর একটু খাটো হয়ে গেছে এখন। আমি কত তোমার 53 কেজি ছিলাম ঢাকা ভার্সিটিতে যখন ভর্তি হই, আর এখন আমার 72 কেজি। লম্বা বাড়ে নাই তো, লম্বা আমি আগে সময় খাটো হয়ে গেছি। কিন্তু কি পড়াশোনা করছি সেটা আমি জানি, মনে করি জীবনের সব পড়া এখানেই পড়ে গেছি, ভার্সিটিতে ভর্তি হয়ে ইনশাল্লাহ পড়ি নাই। দেখো, সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কতজন? 34 জন। আসলে কি সবাই পারবে? 32, 34, 35, 35 আছে আবার আগরতলা মামলার আসামি, এই পেঁয়াজ লাগে যায় 34 দিব, এখন 35 দিব। ব্যাপারটা এরকম হয়ে যায় না? কারণ কি এরকম 34, 35 সংখ্যা তো অনেক কিছুই থাকবে, কিন্তু অনেকগুলি যখন মাথার মধ্যে ঢুকবে তখন তো সমস্যা হয় যে কোনটা দিব। এই 34 জন সংবিধান রচনা কমিটির প্রধান বা রূপকার, শব্দ চেঞ্জ করলেও দেখি তোমাদের সমস্যা হয়ে যায়। ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির রূপকার বা প্রধান। হ্যাঁ, এখন দেখো, তখন রূপকার থাকে, বঙ্গবন্ধুরে ঠিক দিয়ে দেয় অনেকে। অপশন তো 4টাই থাকবে, ডক্টর কামাল থাকবে, বঙ্গবন্ধু থাকবে, থাকবে না? এই ডক্টর কামাল হোসেন, দেখো
সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। বিআরবি কেবল আর রাজিয়া বানু, রাজিয়া খাতুন, আক্তার মাক্তার দিয়ে দিলে মাঝে মাঝে ফালতু কাজ করে, মানে একই ক্যাটাগরির নামের মধ্যে বলায় থাকে না। রাজিয়া বানু ইজে না, রাজিয়া বেগম নাই, রাজিয়া খাতুন নাম আছে না, রাজিয়া সুলতানা নাম থাকতে পারে না। যখন তোমার কাছাকাছি নাম দিয়ে দেবো তুমি কিন্তু কোনটা পড়ছিলাম এমসিকিউ হলো তোমার ওই যে পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখিয়া পড়তে হয়, বুঝতে পারছো? একই টাইপের নাম দিয়ে দিলে তুমি শেষ, তখন আর জায়গায় আসতে পারবে না। এখন মনে হয় কি পারবো, কারণ এখন তুমি পরীক্ষার হলে না, পাশ ফেলের কোনো নিয়ামক এখানে নাই, নেগেটিভ মাইনাস এখানে নাই। যখন তুমি দেখো যে টিপ দিলেই নাম্বার ভুল করলেই গেল, তখন কিন্তু দাগ দেওয়ার সাহস আসে না। এখন দেখো বেগম কি রাজিয়া বানু একমাত্র 34 জনের মধ্যে একজন। কি বুঝো নাই? বিআরবি বুঝো নাই? ও যে বুঝো নাই, দেখছো? বুঝো না? এই যে বেগম রাজিয়া নাম বানু, এটা কেন দিছি? কারণ একই টাইপের নাম আর একই টাইপের নাম, রাজিয়া খাতুন, রাজিয়া আক্তার, রাজিয়া সুলতানা। তুমি যাতে সেই বিভ্রান্তিতে না পড়ো, বিআরবি মনে রাখবা। তাহলে মনে করবা যে রাজিয়া যতই থাকুক এই বিআরবি, উনি বিআরবি কিছুই না। এখন দেখো এরা সংবিধান করলো, মানে এর সাথে তো আরো অনেক কিছু লাগছে না? গণপরিষদ বসা লাগছে, গণপরিষদের সভাপতি লাগে, স্পিকার লাগে, পার্লামেন্ট বসলে যা যা লাগে। এবার দেখো গণপরিষদের প্রথম সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলেন গণপরিষদের প্রথম সভাপতি, বুঝতে পারছো? গণপরিষদের প্রথম সভাপতি, গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। এখন দেখো বর্তমানে আব্দুল হামিদ, এর মনে করে না এই আব্দুল হামিদ কিন্তু ওই আব্দুল হামিদ না। বর্তমানে আমাদের আব্দুল হামিদ রাষ্ট্রপতি এই ব্যক্তি না, কিন্তু এই হামিদ অন্য হামিদ। পরীক্ষা যদি অপশন দিয়ে দেয় যে গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, দিয়ে দিল আব্দুল হামিদ, মোহাম্মদ উল্লাহ, তারপর মাওলানা আকরাম খা, মাওলানা আব্দুর রশিদ, কি একটিও না, কি দাগ দিতে হবে? কি হবে? আব্দুল হামিদ অপশনে নাই, দেওয়া আব্দুল হামিদ, মোহাম্মদ উল্লাহ, তারপরে শিরিন শারমিন চৌধুরী, আব্দুর রশিদ তর্কবাগীশ, কে হবে? একটাও না। আব্দুল হামিদ, এ তো শাহ আব্দুল হামিদ, অনেক সময় থাকে না, একটিও না থাকে না, একটিও না থাকে। এখন যে একটু ওই যে বললাম না, পাঞ্চুয়ালিটি নিয়ে না পড়বা, আব্দুল হামিদ তো আব্দুল হামিদ, এই অপশন থেকেই হবে। এখন এই ব্যক্তি হলো শাহ আব্দুল হামিদ, আর আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি তিনি হলেন মোহাম্মদ আব্দুল হামিদ। খেয়াল করো, মানে ব্যক্তি এক না, কিন্তু নাম তো এক হইতে পারে। তাও কি বর্তমান যিনি, ইনি হলেন মোহাম্মদ আব্দুল হামিদ, আর ইনি হলেন শাহ আব্দুল হামিদ, ব্যক্তি আলাদা, এক ব্যক্তি না। এখন এইরকম প্রশ্ন দিয়ে কি করে ছাত্ররা তো মুখস্থ করছে, প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, পড়তে পড়তে সিরা বালাইছে, প্রথম অপশন দিল আব্দুল হামিদ, টিপ দিয়ে পয়সা দিয়েছে, লাস্টে একটা অপশন হলে একটিও না। আর শিরিন শারমিন চৌধুরী বর্তমান, তাহলে এটা তো হবে না। আর মোহাম্মদুল্লাহ ছিল ডেপুটি, এটাও হবে না, লাস্টের অপশন একটিও না, তাহলে কি হবে? একটিও না। আয়েশা লাভ হয় আব্দুল হামিদ দিয়ে বালাইছে।
ও নিজেই ঠিক দিয়ে বসে দেবো নাই না, তুমি যেটা হবে তখন এই যে তোমার অভিজ্ঞতার মারপ্যাচ, সহজ জিনিসের একটা কথা আছে, সহজ জিনিস কিন্তু সহজে বলা যায় না। সহজ জিনিসে কিন্তু পরীক্ষা বেশি ভুল হয়, কারণ কি ওটা কোনো সহজ সিরিয়াস না, সহজটাই বেশি ভুল হবে, এই জন্য সাবধান। এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন, স্পিকার ডেপুটি স্পিকার তো আমরা জানি, এই গণপরিষদ যখন জাতীয় সংসদে রূপান্তরিত হয় তখন নাম স্পিকার চেঞ্জ হয়ে যায়। জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? এই মোহাম্মদুল্লাহ। এখন খেয়াল রাখো যে গণপরিষদ বলছে না জাতীয় সংসদ বলছে। এখন আবার কি করে, ঢাকা ভার্সিটি কাজটা একটু বেশি করে, তোমার মাঝে মাঝে পরোক্ষ অপশন দেয়। ভালোভাবে বুঝো, পরোক্ষ অপশন বুঝো। ধরো দিয়ে দিল জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, অপশন দিল শাহ আব্দুল হামিদ। এই যে এরকম দেখো, প্রশ্ন হলো জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, ক নাম্বার দিল আব্দুল হামিদ, হাতে দিল শাহ আব্দুল হামিদ, হাতে দিল শিরিন শারমিন চৌধুরী, হাতে দিল তোমার আকরাম খান। আকরাম খান কিন্তু আবার ক্রিকেটার আকরাম খান মনে করো না, ওই সময় একটু বিখ্যাত ছিল আকরাম খান, মাওলানা আব্দুল রশিদ দিলাম। এই যে তোমরা পরীক্ষায় যখন দেখি বলো স্যার এটা অপশনে নাই, এটা নাই, আবার একই প্রশ্ন দুই জায়গায় দুই অ্যান্সার। কালকে একটা প্রশ্ন আবার কেটা দিল নদীর উৎপত্তি কি হালদা নদী, মানে বাংলাদেশের উৎপত্তি বাংলাদেশের মধ্যে শেষ এই নদী। এখন দেখি দুই জায়গায় দুই রকম অপশন, অপশনের মধ্যে তোমার ঠিক দিতে হবে। অনেক সময় হয় না যে 100% রাইট নাই, কাছাকাছি। তোমার যদি অপশনই না থাকে 100%, তখন তুমি কাছাকাছির মধ্যে অ্যান্সার দিবা না। তোমরা কি করো, অ্যান্সার নাই, অপশন নাই, আমার এটা মানে অটো নাম বাবাদের না, শোনো না। যিনি প্রশ্ন করছেন কোন না কোন অ্যাঙ্গেল থেকে 50% সঠিক থাকলেও তো আছে। তোমার তো নিয়ম হলো এমসিকিউ তো ওই 4টার মধ্যে আমি ঠিক দিব। এখন এর প্রশ্ন কি, প্রশ্নটা কি বলতো, জাতীয় সংসদের প্রথম স্পিকারকে? প্রথম স্পিকারকে অপশনে তো মোহাম্মদুল্লাহ নাই, আছে আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ আছে এখানে, তো এখানে অ্যান্সার কি দিবা? এখানে অ্যান্সার দিয়ে আসতে হবে কিন্তু শাহ আব্দুল হামিদ। এই আমি তো বর্তমান হামিদ, ইনি তো বর্তমান স্পিকার, আর ইনি ছিলেন গণপরিষদের সভাপতি। এখন যেহেতু এখানে মোহাম্মদুল্লাহ নাই, তাহলে অ্যান্সার করতে হবে কি শাহ আব্দুল হামিদ। আবার মনে করো এই প্রশ্নটা অন্য জায়গায় আসছে যে গণপরিষদের কি বলে তোমার জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন, অপশনে মনে করো আব্দুল হামিদ নাই, আছে মোহাম্মদুল্লাহ, তখন অ্যান্সার কি হবে মোহাম্মদুল্লাহ। এখন এক জায়গায় তুমি পেলাম প্রশ্ন এক, এখানে আব্দুল হামিদের জায়গায় মোহাম্মদুল্লাহ, ওইখানে অ্যান্সার করা কি থাকবে মোহাম্মদুল্লাহ। আর ওই জায়গায় দেখা গেল মোহাম্মদুল্লাহ অপশনে নাই, আছে ধরো এইরকম অপশন, তখন সেখানে অ্যান্সার দেওয়া শাহ আব্দুল হামিদ। এই তোমরা ছবি ছিলাম এইটার ক্যাপশন ওইটার ক্যাপশন সেই ক্যাপশন মারা শুরু করো। একজনে ফেসবুকে মারো, মেসেঞ্জারে মারো, আরেকজন আবার বিশেষজ্ঞ মতামত দেওয়া শুরু করো, কেউ আবার কি পাল্টাও না, বুঝছে এই লাফালাফি। এখন বোঝা গেল যে কখন আমি আব্দুল হামিদ দিব, কখন মোহাম্মদুল্লাহ দিব। প্রশ্ন আমার এক, অপশনের উপর নির্ভর করে আমি ঠিক দিব। এখন যদি বলা হয় তোমার বাবার নাম কি বা তোমার বাবা কি, তোমার বাবার নাম ধরো এবং তুমি জানো, তোমার বাবার নাম নেই, আছে তোমার চাচার নাম, আছে তোমার দুলাভাইয়ের নাম, আছে তোমার নানার নাম, তোমার বাবার নাম নেই, আছে কার নাম চাচার নাম, এখানে কে তোর বাবা কে হবে, চাচার অ্যান্সার হবে না। এইরকম এমসিকিউটা তোমার এইরকম ঢাকা ভার্সিটি মাঝে মাঝে এই কাজটা করে, এই কাজটা ঢাকা ভার্সিটি করে। তুমি দেখে মানে এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবে, এর মধ্যে এই সচেতনতা বা এই নলেজটা কার আছে যে পরোক্ষ অপশন দিয়েও সে অ্যান্সার করতে পারে। বাদ দিতে হবে না, খালি তুমি মুখস্থ করলা কোন রকম বই করলা সৃজনশীল বানাইলা, কোন রকম না। এই জিনিসটা তোমার একটু সচেতনতার সাথে মনে রাখতে হবে। এখন দেখো যখন পার্লামেন্টে আমাদের এই সংবিধান পাস হয় তখন তো গণপরিষদের সদস্যরাই পাস করছে। এটা দেখো
গণপরিষদের গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? এতজন। এই সংখ্যা নিয়ে কিন্তু বাড়ি ঝামেলা আছে, সংখ্যা নিয়ে বাড়ি ঝামেলা আছে। গণপরিষদের সদস্য সংখ্যা হলো, মোট সদস্য কত ছিল? 769 জন। এর মধ্যে জাতীয় পরিষদ ছিল 169 জন প্লাস প্রাদেশিক কত? 300 জন। কত হয় টোটাল? কত? 169 হয় না? 169 হয়। বুঝো নাই? তখন পার্লামেন্টে দুইটা কক্ষ ছিল আমাদের। ভারতের সরকার বুঝো, লোকসভা রাজ্যসভা ওই রকম ছিল, যুক্তরাষ্ট্রটাও এরকম। মানে জাতীয় পরিষদ একটা হলো কেন্দ্র আর একটা হলো আঞ্চলিক। আমাদের পার্লামেন্টে এইরকম ছিল আগে, এখন নাই। কত এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তখন ছিল কি, ওটা তো পাকিস্তান আমলের ফরম্যাট। তখন ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভার বড় কক্ষ যদি সহজে বলি, বড় কক্ষ হলো জাতীয়, আর আঞ্চলিক যেটা সেটা কি ছিল? ভারতে যেমন লোকসভা রাজ্যসভা, মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার কি সিনেট, তারপরে যুক্তরাজ্য মানে ব্রিটেনে যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, না হাউস অফ ব্রিটেনের যা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ কমন্স, ব্রিটেনের দুইটা কক্ষ। অনেক রাষ্ট্রে আছে, আমরা এক কক্ষ বিশিষ্ট। এখন বোঝা গেল জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদ কি। এখন তো আমরা জাতীয় সংসদ, এখন আমাদের কোনো কক্ষ নেই, এক কক্ষ আমরা। এখন দেখো গণপরিষদের মোট সদস্য কত? 469। এবার দেখো গণপরিষদ গঠিত হয় 430 জন সদস্য নিয়ে। বিয়োগ করে দেখো কয়জন বাকি থাকে, কয়জন থাকে? আর 39। এরা গেল কোথায়? এরা কেউ যুদ্ধে মারা গেছে, কেউ রাজাকার হয়ে গেছে, কেউ যখন দেখছে যে সরকার মানে কি বলে দেশ স্বাধীন হয়ে গেছে, যারা রাজাকার ছিল তারা পালাইছে, কেউ যুদ্ধে মারা গেছে, কেউ আবার দলের সাথে বিশ্বাসঘাতকতা করলে, শৃঙ্খলা ভঙ্গ করলে কি হয়? বহিষ্কার হয়। ওইগুলি বাদ দিয়া কত? 430 জন। কিন্তু এই সংখ্যা তো মাঝে মাঝে দেখি পরীক্ষা আসে 430 জন, 3 জন আসে। বিগত দিনে প্রশ্ন পড়তে গেলে তুমি পেতে পারো, ওই যে বিভিন্ন ভার্সিটি প্রশ্ন দেওয়া হয় লেখছে তোমার 403 জন থাকলে, কালকে একটা বইতে পারলাম আমি 404 জন। কেন? আর বই যারা লিখছে তারাই বলতে পারবে। ইন্টারমিডিয়েটের পরিণতি বই আছে না, কোন রাইটারের বই খেয়াল নাই, দেখলাম গণপরিষদ গঠিত হয় 403 জন, 4 জন নিয়ে। এখন বলো এটার সংশোধনটা কে করবে? এটা তো ভোট অনুমোদিত বই, কি করে না করে এনসিটিভি করে, দেখো না। এখন এই যে ইন্টারমিডিয়েটের যে বই, এটা কি এনসিটিভি খালি অনুমোদন দেয়? এনসিটিভি পড়ে পড়ে দেখে? এটা তো বেসরকারি কোম্পানি করে, বেসরকারি লেখকরা লেখে, ভর্তিকার দাস কি অনুমোদন নেয়। এখন বোর্ডের নিয়ম হচ্ছে যে আমি একটা বান্ডল বি লিখে দিলাম, যেটা ইন্টারমিডিয়েটে পাঠ্য করেন আমার লেখাটা। আমি কি লিখে দিলাম, সিলেবাসটা কে দেয়? সরকার দেয়। আমাদের ইনস্টিটিউট কর্তৃপক্ষ বোর্ড যারা আছে মানে থাকবে কি বোর্ডের পরিণতিতে 12টা অধ্যায়, এর মধ্যে কোন কোন অধ্যায়ের নাম কি কি থাকবে, এরকম খালি যা শিরোনামটা দিয়ে দেয়। এটা তুমি বর্ণনা করবা যারা রাইটার। এখন কি বর্ণনা করে দিলে? এনসিটিভির নিয়ম হলো এনসিটিভি বিশেষজ্ঞ কমিটি নিয়ে এটাকে পড়ে দেখবে যে সঠিক আছে, যাচাই বাছাই করে। আসলে কি তা করে? কিছুই করে না। যার মনে করো ওই রাজনৈতিক বলয়টা শক্তিশালী, সে কি করে? তারটা টিক দিয়ে দেয়, সাইন করে দেয়, তোমার যা পাস। বুঝতে পারছো? এখন তুমি এই 430 জনের জায়গায় যদি 330 জন দিয়ে দাও, ওইটাই তো ছাপা হয়ে গেল বই, ওটা বড় অনুমোদিত বই। কি করবা? এনসিটিভি গুলি দেখে বোর্ডের বইতে কত ভুল। এবার জানি বোর্ডের কোন বইতে তোমার লেখা বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করছে 16 ডিসেম্বর 1972 সালে। মানে এখন কম্পিউটার ম্যানের ভুল না, কিন্তু এটা কম্পিউটার ম্যান কি, সে দেখো এরকম হইতে পারে আন্ডার মেট্রিক, আন্ডার 5, সে খালি লিখতে জানে। বই যারা কারেকশনের সাথে জড়িত তারা তো অনার্স মাস্টার্স পাস।
সে যদি নিজের কাজ নিজে ভালোভাবে না করে, ছাপার কাজে ভুল হইতেই পারে। হ্যাঁ, কিন্তু তুমি যাবা দেখবে এত কঠিন কঠিন মেডিকেলের বই সে কম্পোজ করতেছে, যদি জিজ্ঞেস করেন ভাইটা কি আমার দরকার নাই কম্পোজ করছি, ঠিক আছে এটা দেয়, কিন্তু বাংলায় পারে না, সে ইংলিশও কম্পোজ করতেছে। মানে সে তো কম্পোজে ভুল করবে, মানে যে লেখক যারা কারেকশন করবে তাদের তো খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ তারা তো করে না, এই জন্য ভুল ভ্রান্তি হয়ে যায়। এখন দেখো 403 হোক আর 430 হোক, আবার ইন্টারমিডিয়েট 19 এর যে পরিণতি বই ওখানে আবার 430 জন দেওয়া, 19 এর পরিণতি বই 430 জন, 430 জন মাথায় রাখো। যদি দেখো যে 430 জন নাই, তাহলে 403 এ যাবা, 4 এ যাবা, অপশন বুঝে এমসিকিউ অপশন বুঝেই দিতে হবে। কি স্যার বাসা জামিনে আসছে, এখন ইমার্জেন্সি একটু দরকার যায়। আরে আল্লাহ, বাসা জামিনে আসছে। এখন গণপরিষদের এই সদস্য নিয়ে পাশ হয়ে গেল। এখন এই খসড়া সংবিধানটা যখন লেখে, দেখো কি তুমি চলে যাবা? জি স্যার, আজকে একটু তাড়াতাড়ি যাইতে হবে। খসড়া সংবিধানের কি বলে লেখক বলে না, মানে 34 জনে তো সংবিধান লেখে নাই, সবাই ওকে করে তো একজনে লেখছে, তাই না? সে কে? আব্দুর রউফ, খসড়া সংবিধানের লেখক। আবার রচয়িতা ইবানে ফেলেও না, মানে ডক্টর কামাল বানিয়ে ফেলেও না, মানে খসড়া সংবিধানটা কি করে, মানে 34 জনই তো মনে করো পার্টিসিপেট করছে, এই অংশ এই অংশ, তারপর একদম ফুল এন্ড ফাইনাল পেপার একজনের হাতে লেখা তো রাষ্ট্রপতির হাতে দেওয়া লাগছে, পার্লামেন্টে সাবমিট করা লাগছে। সে কে? আব্দুর রউফ। মানে হাতে লেখা ভালো ছিল, বুঝা যায়, ভালো হাতে লেখা যারা তো আর হয় নাই। এখন এই যে সংবিধানটা করলো, তোমার বাংলাদেশের সংবিধানের প্রচ্ছদ আছে না? প্রচ্ছদ বুঝো? প্রচ্ছদ বলে এটা, তারপরে এই যে সারিকিনা তেমন করে যাই দিছে একটু বাঙালি, এটা হলো জহির ভাই প্রচ্ছদ। আর ভিতরে রয়েছে আবার কম্পিউটার ম্যানের প্রচ্ছদ, এই যে মনে করো এখানটা যা দিছে একটা দাগ দিছে যাই, ওটাই প্রচ্ছদ। এটার সার্বিক তত্ত্বাবধান করেন, সার্বিক তত্ত্বাবধান করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন থাকে না একজন, মানে সে তখন সিনিয়র। আর সংবিধানের প্রচ্ছদ হাতে কলমে কে করেন? প্রচ্ছদ কে করেন? শিল্পী হাশেম খান। এখন দেখো যদি পরীক্ষা আসে, বাংলাদেশের সংবিধানের প্রচ্ছদ কে করেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন, সার্বিক তত্ত্বাবধানের দেওয়া আছে স্পষ্ট করা।